বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি শাহজাহানের রাজত্বকাল, মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ এই নিয়ে আলোচনা করব। তবে চলো আলোচনাটা শুরু করি। শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে খাফি খাঁ বলেছেন যে আকবর বিজেতা ও আইন প্রণেতা হিসাবে প্রাধান্য পান, তথাপি শান্তি শৃঙ্খলা রক্ষা, রাজ্য শাসন, অর্থনৈতিক বন্দোবস্ত ও প্রশাসন পরিচালনার ক্ষেত্রে শাহজাহানের তুল্য কোনো সম্রাটকে ভারতে শাসন করতে দেখা যায় নাই। খাফি খাঁ ছিলেন শাহজাহানের সমকালীন লেখক। তার মন্তব্যকে বহু ঐতিহাসিক গুরুত্বসহ বিচার করেন। আধুনিক ঐতিহাসিকদের মধ্যে এই অভিমত প্রচলিত আছে যে শাহজাহানের রাজত্বকাল ছিল মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ। স্মিথের মতে শাহজাহানের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের সমৃদ্ধি চরম শিখরে উপনীত হয়। শাহজাহানের রাজত্বকালে দক্ষিণে আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। বিজাপুর ও গোলকুন্ডা অঞ্চল মুঘল সম্রাটের রাজ্যে বশম্বদ রাজ্যে পরিণত হয়। দক্ষিণের যুদ্ধে সাফল্যের সঙ্গে মুঘল সাম্রাজ্য সর্বোচ্চ সীমায় পৌঁছায়। আকবরের আমলে যে রাজ্য বিস্তার নীতির সূচনা হয়, শাহজাহান তাতে জবনিকা টেনে দেন। মুঘল সাম্রাজ্যবাদ ভারতের সীমা পার হয়ে মধ্য এশিয়ায় তার বাহু বিস্তারের চেষ্টা করে। এর আগে বা পরে কোনো মুঘল সম্রাটের পক্ষে এই প্রয়াস করা সম্ভব হয়নি। শাহজাহানের রাজত্বকালে কোনো বৈদেশিক শক্তি ভারত সীমান্ত পার হতে সাহস করেনি। দেশের ভিতর তেমন কোনো বিদ্রোহ দেখা দেয়নি। ফলে দীর্ঘকাল ভারতে শান্তি ও শৃঙ্খলা বিরাজ করে। এই শান্তি শৃঙ্খলার ফলে অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের বিস্তার ঘটে। পারস্যের পথে ইউরোপে প্রভূত মাল রপ্তানি হয়। সুরাট বন্দর এই সময় বাণিজ্যের বিরাট কেন্দ্রে পরিণত হয়। বাদশাহী সড়ক ধরে মালপত্র সুরাটে চলে আসত। শাহজাহানের রাজত্বকাল কৃষির উন্নতির সহায়ক ছিল। মোরল্যান্ডের মতে শাহজাহানের রাজত্বকাল ছিল কৃষির ক্ষেত্রে শান্তির যুগ। শাহজাহানের কর্মচারী আলী মর্দান খাঁ পাঞ্জাবের বিখ্যাত রাভি নদীর খালটি খোদাই করেন। তিনি ফিরোজ শাহের খালগুলির সংস্কার করেন। এই জলসেচ নীতির ফলে কৃষির উন্নতি হয়। দক্ষিণের সুবায় যুবরাজ ঔরঙ্গজেবের নির্দেশে মুর্শিদ কুলি খাঁ বাতাহ প্রথা অনুযায়ী রাজস্ব আদায় প্রচলন করেন। জমি জরিপ করে ফলন অনুসারে রাজস্ব ধার্য করা হয়। শাহজাহান প্রথম দিকে রাজ্য শাসনের কাজে কঠিন পরিশ্রম করতেন এবং সকল বিষয়ে নিজে তদারকি করতেন। বয়স বাড়ার পর তিনি আরামপ্রিয় হয়ে পড়েন। তার বিচার ব্যবস্থা বেশ কঠোর ছিল এবং তিনি অপরাধীকে কঠিন শাস্তি দিতেন। তার আমলে স্থাপত্য শিল্পের অগ্রগতি ঘটে। তার রাজত্বকাল ছিল মুঘল স্থাপত্য শিল্পকলার স্বর্ণযুগ। যদিও আকবর ও জাহাঙ্গীরের আমলের মুঘল স্থাপত্যের নিদর্শন এখনও দেখা যায়, শাহজাহানের আমলে মুঘল স্থাপত্যের ব্যাপক বিস্তার হয়। এই স্থাপত্যশৈলী ছিল ইন্দো সারাসেনীয় রীতির মিশ্রণ। শাহজাহান তার প্রাসাদগুলি তৈরির জন্য শ্বেত পাথর বা মার্বেল ব্যবহার করেন। তার তৈরি প্রাসাদগুলির মধ্যে দিল্লির লালকেল্লা, জামা মসজিদ, মতি মসজিদ, দিয়ানি খাস, দিয়ানি আম এবং লাহোরের নওলাখা মসজিদ এবং সর্বোপরি আগ্রার তাজমহল অতিশয় বিখ্যাত। এছাড়া তিনি তার ময়ূর সিংহাসন বহু অর্থ ব্যয়ে তৈরি করেন। শাহজাহান ভুবন বিখ্যাত কোহিনূর হীরক ধারণ করতেন। শাহজাহানের রাজসভায় বিদ্বান, শিল্পী ও গুণীর সমাদর ছিল।
এই সময় তার আমলে সাহিত্য, সঙ্গীত ও চিত্রকলার অগ্রগতি ঘটে। কিভাবে? তিনি নিজে ফার্সি, তুর্কি ও হিন্দি বলতে পারতেন। তার সভায় জগন্নাথ পণ্ডিত, গঙ্গাধর ও গঙ্গা লহরী কাব্য রচনা করেন। শাহজাহান সুন্দর শৃঙ্গার সিংহাসনের রচয়িতা চিন্তামণি এবং বরাহ মাসার রচয়িতা সুন্দর দাসের পৃষ্ঠপোষকতা করেন। আব্দুল হামিদ লাহোরী বাদশাহনামা, আমিন কাজওয়ানি শাহজাহাননামা রচনা করেন। বানারসি দাস প্রবোধ চন্দ্রোদয় এবং ইবন হরকিষণ রামায়ণের অনুবাদ করেন। সুখসেন, সুরসেন, জগন্নাথ প্রভৃতি গায়ক তার সভায় ছিলেন। তিনি চিত্রকলার সমজদার ছিলেন। রাজপুত চিত্রকলা ও ইউরোপীয় চিত্রকলায় তিনি অনুরাগী ছিলেন। শাহজাহান রাজ্য জয় ও শাসনকার্যে ব্যপ্ত থাকলেও সাহিত্য শিল্পের প্রতি তার গভীর আকর্ষণ দেখিয়েছেন। তিনি কিছুটা ধর্মীয় অসহিষ্ণুতা কখনো দেখালেও সাধারণভাবে তিনি ছিলেন হিন্দুদের প্রতি সহনশীল। তাকে একাধারে দারা ও ঔরঙ্গজেবের সমন্বয় বলা যেতে পারে। ভিনসেন্ট স্মিথ শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে উপরের মূল্যায়নের বিরোধিতা করেছেন। শাহজাহান তার পূর্বপুরুষদের সঞ্চিত বিরাট ঐশ্বর্য উত্তরাধিকার সূত্রে পান, কিন্তু তিনি বিলাস, ব্যসন, আড়ম্বর ও ব্যয়বহুল সৌধ নির্মাণে এই অর্থ ব্যয় করে রাজকোষ শূন্য করে দেন। শাহজাহান তার আড়ম্বর ও লাভবিহীন পরিকল্পনাগুলির ব্যয় মিটাবার জন্য কৃষকদের উপর ভূমি রাজস্বের হার খলিশা জমিতে 1/2 করে দেন। তদুপরি জমির উপর বিভিন্ন উপকর ছিল। এই করের চাপে কৃষকরা সর্বশান্ত হয় এবং জমি ছেড়ে পালাতে থাকে। যদিও শাহজাহান রায়তদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তার কর্মচারীরা ছিল অত্যাচারী ও দুর্নীতিপরায়ণ। মোরল্যান্ডের মতে এই দুর্নীতিপরায়ণ কর্মচারীদের শায়েস্তা করা ও বাড়তি রাজস্ব আদায় বন্ধ করা শাহজাহানের পক্ষে সম্ভব হয়নি। ফ্রাঁসোয়া বার্নিয়ের তার ভ্রমণ কাহিনীতে কৃষক ও কারিগরদের দুরবস্থার কথা বিশেষভাবে বলেছেন। শাহজাহানের রাজত্বকালে গুজরাটে ও দাক্ষিণাত্যে বিরাট দুর্ভিক্ষে বহু লোক মারা যায়। তাছাড়া শাহজাহান অর্থভাববশত কর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে জায়গির প্রথা বা জায়গির দেওয়ার ব্যবস্থা করেন। এর ফলে আকবরের আমল থেকে প্রচলিত নগদ বেতন ব্যবস্থা বন্ধ হয় এবং কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা ভেঙে পড়ে। তার বৈদেশিক নীতির বিফলতা দেখা যায়। শাহজাহানের সামরিক সাফল্য অসাধারণ ছিল না। তিনি কান্দাহার জয় করতে ব্যর্থ হন। পরপর কয়েকটি অভিযান ব্যর্থ হলে তিনি কান্দাহার উদ্ধারের আশা ছাড়েন। কান্দাহার হাতছাড়া হওয়ায় মুঘল সাম্রাজ্য সর্বদা পারসিক আক্রমণের আশঙ্কায় ভীত থাকে। সৌভাগ্যক্রমে পারস্যের শাহের এই সময় ভারত অভিযানের উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তাছাড়া শাহজাহান বালক ও বাদকশান অভিযান করে 4 কোটি টাকা নষ্ট করেন। এই অভিযান ছিল অবান্তর ও অপ্রয়োজনীয় এবং মুঘল সাম্রাজ্যের মর্যাদার ক্ষতিকারক। উত্তরাধিকার যুদ্ধের দায়িত্ব তার উপর বর্তায়। শাহজাহান তার পুত্রদের মধ্যে উত্তরাধিকারের যুদ্ধ বন্ধ করতে পারেন নাই। তার পুত্রদের উপর তার নিয়ন্ত্রণ ছিল না। তাছাড়া দারার প্রতি অত্যাধিক পক্ষপাত দেখাবার ফলে তিনি অন্য পুত্রদের শ্রদ্ধা হারান। ঔরঙ্গজেবের প্রতি তিনি প্রথমে খুবই কঠোর আচরণ করেন। উত্তরাধিকার যুদ্ধের আরম্ভের জন্য শাহজাহানের দায়িত্ব কম ছিল না। শাহজাহানের ধর্মীয় গোঁড়ামির পরিচয় দিয়ে মহা ভুল করেন।
তিনি আকবরের সমদর্শী নীতি ও ধর্ম সমন্বয় নীতি থেকে বিচ্যুত হন। তিনি সাধারণত হিন্দুদের উপর কোনো বৈষম্যমূলক আচরণ না করলেও আকবরের মতো হিন্দু ও মুসলিমদের সমান অধিকার স্বীকার করেননি। তার গোঁড়ামি ঔরঙ্গজেবের যুগের প্রতিক্রিয়াশীলতার পথ প্রস্তুত করে। তার শাসননীতির ফলে দক্ষিণে মারাঠা শক্তির উদ্ভব হয়। সকল দিক বিবেচনা করে বলা যায় যে স্থাপত্য শিল্প সাহিত্যের ক্ষেত্রে শাহজাহানের রাজত্বকাল হয়তো মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল, কিন্তু সকল ক্ষেত্রে শাহজাহানের শাসনকালকে এই আখ্যা দেয়া যায় না। অনেক ক্ষেত্রেই তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। এতৎসত্ত্বেও তার আমলে যে শিল্প স্থাপত্যের ও সাহিত্যের উন্নতি হয়েছিল তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। সেই দিক দিয়ে অনেকে তার যুগকে এই জন্য স্বর্ণযুগ আখ্যা দিয়ে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।